ডিজাইন শব্দের অর্থ হাউ টু প্ল্যান অ্যান্ড এক্সিকিউট অ্যান এক্সপেরিমেন্ট। খুব মাইক্রো লেভেলের আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? ধরা যাক একজন ব্যক্তি আছে, তার কাছে 10টা চকলেট আছে। ঠিক আছে, সে একটা কোনো বাড়িতে ভিজিট করবে যেখানে 3টে বাচ্চা আছে। সে চকলেটের প্যাকেটগুলো সেই বাড়ি থেকে ডিস্ট্রিবিউট করবে বলে ভেবে গেছে। এবার ডিস্ট্রিবিউট করতে গিয়ে প্রথম বাচ্চাটাকে 8টা দিল, বাকিদেরকে একটা একটা করে দিল। এতে কি ট্রাভেল হবে বল? একদম বাস্তব টপিক, বাস্তব একদম এক্সাম্পল। তো যদি 10টা প্যাকেটের মধ্যে 8টা প্যাকেট একটা বাচ্চাকে দিয়ে বাকি দুটো একটা একটা করে দিই, এতে কি ট্রাবল হবে তাহলে? ঝামেলা হয়ে যাবে। ঝামেলা হয়ে যাবে। ইকুয়ালিটি থাকবে না। ঠিকই, কি থাকবে না? ইকুয়ালিটি থাকছে না। আচ্ছা, অর্থাৎ তার মানে কি, এই লোকটা প্রথম বাচ্চাটার ওপরে খুবই বায়াসড, হ্যাঁ কি না? তাই তো, এইটা প্রুভড হবে। সো একটা ঝামেলা লাগবে। সো এইভাবে যদি কেউ প্ল্যান করে, এই প্ল্যানিংটা একদম বাদ। ঠিক আছে, 2 নম্বর সিনারিও, 10টা প্যাকেট আছে, তার মধ্যে 4টে সুইস চকলেট, 4টে বেলজিয়ান চকলেট, আর দুটো হচ্ছে বাংলাদেশের প্রাণ ফ্রুটোর চকলেট। ঠিক আছে, এবার আবারও 3টে বাচ্চা দাঁড়িয়ে আছে। ভালো চকলেট A1 এটুকে দিয়ে দিলাম, আর প্রাণ ফ্রুটো দিলাম হচ্ছে 3 নম্বর বাচ্চাটাকে। এটা কি ঠিক ব্যাপার? এটা কি ঠিক সেন্ডিও হবে? এইটাও এক রকমের বায়াস। এখানে ছিল হচ্ছে কাউন্টিং বায়াসড, একজনকে অতিরিক্ত দিয়ে দিয়েছি। আর এখানে A1 A2 কে নয় আমি 4টে 4টে চকলেট দিয়েছি। সুইস চকলেট অবভিয়াসলি সব থেকে বেস্ট। A2 বলতে পারে যে আমি কেন সুইস চকলেট পেলাম না, আমি কেন বেলজিয়ান চকলেট খাচ্ছি। এর কথা বাদ দিচ্ছি, প্রাণ ফ্রুটোর চকলেট খাচ্ছে, একদম খারাপ ব্যাপার। তাহলে এটা অনেক রকমের বায়াসড। তাহলে রিয়েল লাইফেও আমরা যখন কোনো একটা কিছুর অ্যালোকেশন করি, আমাদের 10 দিক ভেবে অ্যালোকেশন করতে হয়। কারণ কি, দেখতে হয় যাতে কোনো ঝামেলা ঝঞ্ঝাট না হয়। খুব মাইক্রো লেভেলে বললাম। এবার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই প্রবলেমটা আরো অনেক গ্রেভ, সেই আলোচনায় আমি আসছি। তাহলে কি করতে হবে? ধরো প্রথম প্রবলেমটা আমি সলভ করব, 10টা এক্লিয়ার্স আছে, কি করব আমি? 3 3 3 করে দিয়ে দিলাম, আর বললাম একটা দেব তাকে যে একটা পোয়েট্রি আমায় শোনাবে। সবাই খুশি, সবাই উইন উইন সিচুয়েশন। ঠিক আছে, এখানে আমার কি প্ল্যান থাকতে পারে? 10টা আছে, ওকে। দুটো বেলজিয়ান চকলেট, একটা প্রাণ ফ্রুট রেখে দিয়ে দিলাম, 3টে হয়ে গেল। দুটো সুইস চকলেট, একটা প্রাণ ফ্রুট ওকে দিয়ে দিলাম, বাকিগুলো যা পড়েছে ওকে দিয়ে দিলাম। কেন? এই যে প্রাণ ফ্রুটোর মধ্যে একটা বাজে এরা পেলো, আর বাকিটা ব্যালেন্স হয়ে গেল এদের দিয়ে। ঠিক আছে, ম্যানেজ করলাম জিনিসটাকে। সো এইভাবে বিভিন্ন কম্বিনেশন করে করে সবাইকে যে খুশি করা, সেটাও কিন্তু ডিজাইন অফ এক্সপেরিমেন্টের একটা অত্যন্ত বড় অ্যাবজেক্টিভ। হাউ টু প্ল্যান অ্যান এক্সপেরিমেন্ট, এটা হচ্ছে প্ল্যান করব। তারপরে এক্সিকিউশন, তার পরের স্টেজ।
এইটা ডিজাইন অফ এক্সপেরিমেন্টের একটা বড় জায়গা। এইবার আমি বাচ্চা কাচ্চার এক্সাম্পল থেকে সরে এসে চলে আসছি রিয়েল বিজনেসে। দেখ, আমি একটা রিয়েল ক্লিনিক্যাল ট্রায়ালের এক্সাম্পল দিচ্ছি। What is a trial? In a clinical trial, a few drugs are compared. And a conclusion is made regarding superiority or inferiority of a drug. বাজারে কাঁড়ি 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 ভ্যাকসিন বেরিয়েছে, 4টে 5টা 6টা ভ্যাকসিন বেরিয়েছে। কোন ভ্যাকসিনটা অ্যাকচুয়ালি এফেক্টিভ আর কোন ভ্যাকসিনটা নয়, সেটার জন্য দরকার এক্সটেন্সিভ ক্লিনিক্যাল ট্রায়াল। সেই ক্লিনিক্যাল ট্রায়ালের পরেই আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো কোন ড্রাগটা সুপিরিয়র আর কোন ড্রাগটা ইনফিরিয়র। কিন্তু ইন রিয়েলিটি কি করে ক্লিনিক্যাল ট্রায়াল এক্সিকিউট করা হয়, ক্লিনিক্যাল ট্রায়ালের একদম যে বেসিক স্টেজ, সেটাই হচ্ছে স্টেজ অফ ডিজাইন এক্সপেরিমেন্ট। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরা যাক টোটাল পেশেন্ট আছে 3 জন। আর আমরা 3টে ড্রাগের মধ্যে কম্প্যারিজন চালাচ্ছি, ড্রাগ এ, ড্রাগ বি, ড্রাগ সি। ঠিক আছে, এইবার এনি কত ধরা যাক 50। এইবার চকলেট প্রবলেমটার মতোই আমি একটা ট্রাবল ক্রিয়েট করলাম। প্রথম 40 জন যারা এলো তাদের প্রত্যেককে আমি ড্রাগ এতে অ্যাসাইন করে দিলাম। তারপরের 5 জনকে আমি ড্রাগ বিতে দিলাম, তারপরের 5 জনকে আমি ড্রাগ সিতে দিলাম। এতে কি হলো, ড্রাগ এতে যেহেতু বেশি লোক অ্যালোকেট হয়ে গেল, ফলে ড্রাগের সম্বন্ধে আমি বেশি খবর পাবো, সে ভালো হোক বা খারাপ। ফলে ফাইনালি কি হবে, ড্রাগ এ সম্বন্ধে আইদার আমি খুব উচ্চ একটা ধারণা করব, বা ড্রাগ এ সম্বন্ধে আমি খুব একটা নিম্ন ধারণা করব। আর ড্রাগ বি ড্রাগ সি সম্বন্ধে আমি কোনো বেশি খবরই পাবো না। কেন, সেখানে মাত্র 5 জন করে পেশেন্ট অ্যালোকেট করেছে। সো এইভাবে অ্যালোকেশন যদি করি তাহলে কি গন্ডগোল, ভালো কনক্লুসিভ উত্তর কিন্তু আমি পাচ্ছি না যে কোন ড্রাগটা নিয়ে অ্যাকচুয়ালি আমার কাজ করা উচিত। সো এইভাবে ডিজাইনটা প্ল্যান করলে ফেলিওর হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এটা নাম্বার 1। এইবার নাম্বার 2, ড্রাগ এ, ড্রাগ বি, ড্রাগ সি। আমি মোটামুটি 17-16 দিলাম। এতে কেউ বলতে পারবে না যে কারুর প্রতি কোনো বেশি পক্ষপাতিত্ব করা হয়েছে। সবাইকে আমি ইকুয়াল নাম্বার অফ পেশেন্ট দিয়েছি, তাহলে আমি প্রত্যেক ড্রাগ সম্বন্ধে ইকুয়াল ইনফরমেশন পাবো। কিন্তু এবার গন্ডগোল, এটা ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে, এটা ওই বাচ্চার এক্সাম্পলের সঙ্গে তফাৎ হয়ে গেল। কেন একটা
ম্যাসিভ তফাৎ। কি তফাৎ? তফাৎটা হচ্ছে, ধরা যাক পেশেন্টরা ঢুকছে এইভাবে, 1 2 3 4 5 6 করে আপ টু 50, সবার বুকে ব্যাজ লাগানো আছে, 1 2 করে আপ টু 50। এবারে যখন আমি অ্যালোকেশন করছি, প্রথম যে 17 জন, 1 2 থেকে 17 এখানে দিচ্ছি এতে, তারপরের যে 17 জন মানে 18 to 35 যার বুকে ব্যাজ লাগানো আছে, আমি তাকে দিচ্ছি কোথায়? এখানে। আর বাকিদের আপ টু 50 দিচ্ছি আমি ড্রাগ সিতে, অর্থাৎ তাকে আমি সি ইঞ্জেকশনটা পুশ করছি। অ্যাপারেন্টলি তো সবার মনে হচ্ছে যে এতে কোনো আপত্তি নেই, কারণ প্রত্যেকটা ড্রাগ ইকুয়াল নাম্বার অফ পেশেন্টকে পেয়েছে, প্রত্যেকটা ড্রাগ ইকুয়াল নাম্বার অফ অ্যাটেনশন পেয়েছে, তার আপত্তি কোথায় বলতে পারবি? এইভাবে যদি আমি অ্যালোকেট করি তাহলে অসুবিধাটা কোথায় হতে পারে রিয়েলিস্টিক্যালি? মানে পেশেন্টের তো আলাদা কোনো কিছু লোক থাকতেই পারে। অসাধারণ। হয়তো প্রথম যে 17টা পেশেন্ট ঢুকেছে তাদের একটা কার্ডিয়াক ট্রাভেল আছে, ড্রাগের সঙ্গে কার্ডিয়াক ট্রাভেলের একটু ব্যাড ইন্টারাকশন হয়, 5টা টপকে গেল পেশেন্ট এই ড্রাগটা খেয়ে, তার মানে চারদিকে গেল গেল রক পড়ে যাবে, মিডিয়া অ্যাটেনশন হলো, ড্রাগে তো একদম নেওয়াই যাবে না, কোনো লোকে দাগিয়ে দেবে। কিন্তু ড্রাগের তো কোনো দোষ নেই, প্রথম 17 জনের মধ্যে যদি কার্ডিয়াক ট্রাবল থাকে তো আমি কি করতে পারি? এবার ড্রাগ বি যারা পেয়েছে 18 to 35 ব্যাচ নিয়ে যারা ঢুকেছিল, তাদের প্রত্যেকের অ্যাভারেজ এজ খুব হাই, 50-এর ঘরে। অ্যাভারেজ এজ খুব হাই হলে ড্রাগের এফেক্টিভনেস খুব ভালো আমি বুঝতে পারবো না, সো ড্রাগ বিটাও কিন্তু ভালো উত্তর দেবে না। কিন্তু ড্রাগ সি যাদের দিয়েছি আমি লাস্টে, তাদের সবার বয়স 25 to 40, তো ন্যাচারালি ড্রাগ সি ইয়াং জেনারেশনের উপরে ভালো খেটে যাবে, তাহলে ফাইনালি আমার কি মনে হবে? ড্রাগ সিটাই হচ্ছে বেস্ট। কিন্তু এই অ্যানালিসিস আদপে কি সত্যকে তুলে ধরছে? এই যে অ্যানালিসিসটা করলাম, এটা কি আদপে একটা রিয়েলিটিকে রিফ্লেক্ট করছে না করছে না? বল, করছে কি? না, করছে না তো। অ্যাবসলিউটলি করছে না, কারণ ড্রাগ এতে যে পেশেন্টগুলোকে আমি রেখেছি তাদের সবার কার্ডিয়াক ট্রাবল ছিল, সেটা পেশেন্টদের সমস্যা, ড্রাগটার না। কারণ ড্রাগ জানে না যে কাকেও ট্রিট করছে, তার কি ট্রাভেল আছে। ড্রাগ বি যাদেরকে দিয়েছি তাদের সবার বয়স বেশি, 50-এর ঘরে। কিন্তু ড্রাগ সি লাকিলি যাদেরকে দেওয়া হয়েছে তাদের সবার এজ গ্রুপ কম, আপ টু 40, সো ড্রাগ সি ভালো খেটে গেছে। কিন্তু একটা ক্লিনিক্যাল ট্রায়াল যখন করছি সেখানে আমার দরকার হচ্ছে সৎ উত্তরের দিকে রিচ করা, ঠিক আছে? অর্থাৎ কি করতে হবে তার এখানে আমাকে? দেখ বলছি আমি, রয়েছে 50 জন, আমি কি করছি? আমি এই 50 জনের মধ্যে 17 জনকে র্যান্ডামলি পিক করে রাখলাম এক জায়গায়। র্যান্ডাম মানে র্যান্ডাম মানে কোনো একটা র্যান্ডাম মেকানিজম দিয়ে তোলা হচ্ছে 17 জনকে, সেটা হতে পারে র্যান্ডাম নাম্বার টেবিল বা যা কিছু। নাম্বার 1, পঞ্চাশ জনের মধ্যে 17 জনকে আমি র্যান্ডামলি পিক করে রাখলাম, আরো 17 জনকে আমি র্যান্ডামলি পিক করে রাখলাম, আরো 16 জনকে আমি র্যান্ডামলি পিক করে রাখলাম। এইবার এই যে 17 জনকে আমি র্যান্ডামলি পিক করেছি তাদেরকে আমি দিলাম হচ্ছে ড্রাগ এ। এই যে 17 জনকে আমি র্যান্ডামলি পিক করেছি তাদেরকে আমি দিলাম হচ্ছে ড্রাগ বি। আর বাকি যে 50 জনের মধ্যে 16 জন পড়ে আছে
র্যান্ডামলি পড়ে আছে কিন্তু ইচ্ছাকৃত নয়, তাদেরকে আমি দিলাম ড্রাগ সি। এইবার ড্রাগ এতে কিছু কার্ডিয়াক পেশেন্ট থাকতে পারে কারণ র্যান্ডামলি গেছে, কিছু এজেড থাকতে পারে কারণ র্যান্ডামলি গেছে, আর কিছু ইয়াংস্টার থাকতে পারে কারণ র্যান্ডামলি গেছে। এইবার ড্রাগের উত্তরটা যখন আমি পাবো, একদম একটা ফেয়ার অ্যানালিসিস, কারণ যাদেরকে আমি ট্রিট করেছি তাদের মধ্যে কার্ডিয়াক পেশেন্টও আছে, ফলে আমার ড্রাগটা কার্ডিয়াক পেশেন্টদের মধ্যে কেমন এফেক্ট করে সেটা আমি বুঝতে পারছি, আমার ড্রাগটা মিডল এজের ওপর কেমন এফেক্ট করে আমি বুঝতে পারছি, আর আমার এই ড্রাগটা ইয়াংদের ওপর কেমন এফেক্ট করে সেটা বুঝতে পারছি। আর কোনো আনফেয়ার জায়গা নেই। এই যে 17 জনকে আমি পিক করেছি র্যান্ডামলি ফ্রম দ্য পুল অফ দিস 50 পেশেন্টস, 50 পেশেন্টের মধ্যে সবাই মিশে আছে, কার্ডিয়াক পেশেন্ট, এজেড, ইয়াংস্টার সবাই মিশে আছে, তাদেরকে আমি ড্রাগ বি দিয়েছি। এবার আমি বুঝতে পারছি ড্রাগ বিটা কার্ডিয়াকদের উপরে কেমন এফেক্ট করে, ইয়াংদের উপরে কেমন এফেক্ট করে, আর এজেডদের উপরে কেমন এফেক্ট করে, ফলে ড্রাগ বির ওভারঅল এফিকেসি আমি বুঝতে পারছি। সিমিলার লজিকে ড্রাগ সিরও ওভারঅল যে এফিকেসি সেইটা আমি কিন্তু বুঝতে পারছি। তাহলে আগেরটার গন্ডগোলটা কি বল, আগেরটার মধ্যে কি এমন ছিল না যেটা এর মধ্যে আছে? বলতে পারবি দ্য ওয়ার্ড, হোয়াট শুড বি দ্য চোজেন ওয়ার্ড, কি ছিল আরেকবার বল। randomness. Exactly. This experiment, it was a non-random allocation. But this experiment is a entirely random allocation. ইনফ্যাক্ট এইভাবে যে এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট আমি করব, এই এক্সপেরিমেন্টটা তোদের সিলেবাসে আছে, একে বলে সিআরডি বা কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইন। ঠিক আছে, এইটা হচ্ছে একদম আদি ডিজাইনের শুরু হচ্ছে ফ্রম দিস সিআরটি বা কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইন। র্যান্ডমাইজেশন করে দিলে কি মুক্ত হওয়া যায়? বায়াস মুক্ত হওয়া যায়। ইটস আ বায়াস ফ্রি ডিজাইন। কোনো ড্রাগের ওপরে আমি অতিরিক্ত পক্ষপাতিত্ব করলাম না, কারণ যদি আমি অসৎ স্ট্যাটিস্টিশিয়ান হই তাহলে আমি সবসময় কি করব, বেস্ট ড্রাগের তাকে কনক্লুড করার জন্য সব থেকে ভালো অডিয়েন্সের উপর ড্রাগটাকে আমি অ্যাপ্লাই করে দেবো। ভালো মানে সুস্থ সবল অডিয়েন্স, যার যে লোহা হজম করে ফেলতে পারে খেয়ে, এই যেমন সানিয়া রাখা সব কিছু খেয়ে হজম করতে পারে। যদি ওদেরকে আমি কোভিশিল্ড দিই তাও ওদের কিছু হবে না, ওদের যদি অ্যাস্ট্রাজেনেকা মারি তাও ওদের কিছু হবে না, এরম অডিয়েন্স। কিন্তু যদি ফিমেল অডিয়েন্স হয় কেউ একটু, তার উপর যদি আমি একটু খুব একটা কড়া ড্রাগ অ্যাপ্লাই করে দিই, তাহলে তার উপর অবভিয়াসলি একটা অ্যাডভার্স এফেক্ট হবে। সেই জন্যেই একটা ড্রাগ আমি দিচ্ছি সমস্ত ধরনের অডিয়েন্সের ওপরে, যাতে ড্রাগটার ওভারঅল যে এফিকেসি আছে সেটাকে আমি কম্প্রিহেন্ড করতে পারি। ইটস আ বিগ থিং। এই যে ডিজাইনটা করলাম একে বলে কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইন। আর এই যে প্রিন্সিপাল, দ্য প্রিভিয়াস ডিজাইন is based on the principle of randomization. ঠিক আছে, এই যে প্রিন্সিপাল তাকে বলে র্যান্ডমাইজেশন প্রিন্সিপাল। ডিজাইন করার জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট উই হ্যাভ টু র্যান্ডমাইজ এভরিথিং। কোনো কিছু আগে থেকে কিন্তু ডিটারমাইন্ড থাকলে চলবে না। জাস্ট 3টে ট্রিটমেন্ট বা 3টে ড্রাগ সেটা আগে থেকে ফিক্স করা আছে, বা 50টা পেশেন্ট সেটা আগে থেকে ফিক্স করা আছে,
বাট কোন পেশেন্ট কোন ড্রাগটা রিসিভ করবে সেইটা কিন্তু আগে থেকে ফিক্স করা থাকবে না। প্রথম প্রিন্সিপাল গেল। এইবার সেকেন্ড প্রিন্সিপালে আসছি আমি, রেপ্লিকেশন। রেপ্লিকেশন মানে হচ্ছে রিপিটেশন, রিপিট করা। মানে কিরকম? ধরা যাক একজন ব্যাটসম্যান একদিন খেলতে নামলো, সেঞ্চুরি করে দিল। একটা হিরো একটা সিনেমা করলো, সেটা মেগা হিট হয়ে গেল। সেখান থেকে কি কোনো কনক্লুশন ড্র করা যায় যে সেই ব্যাটসম্যানটা দারুণ খেলবে আজীবন, বা সেই হিরোটা দুর্দান্ত সিনেমা করে যাবে আজীবন ধরে? বলা যায় কি? কখনোই যায় না। সেজন্যই একটা কথা খুব চলে, ওয়ান ফিল্ম ওয়ান্ডার বলে একটা কথা আছে, খুব চলে, যে একটা সিনেমা হয়েছিল, হিট করেছিল, ব্যাস শেষ, বাজার। ডিজাইন অফ এক্সপেরিমেন্টের এই পলিসি, সেকেন্ড যে প্রিন্সিপালের উপর ডিজাইন অফ এক্সপেরিমেন্ট দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে রিপিটেশন। ইউ ক্যানট কনক্লুড এনিথিং ফ্রম জাস্ট ওয়ান সিঙ্গল স্ট্রোক। You have to repeat the procedure again and again in order to get an idea about the output. মানে কিরকম? একটা ড্রাগ আছে, মাত্র একজন পেশেন্টের উপর আমি দিলাম, পেশেন্টটা মরে গেল অন স্পট। আমি ড্রাগ এটাকে একদম ডিসকার্ড করে দিলাম, ভুল আইডিয়া। বা ড্রাগ এটাকে আমি একজনের উপর দিলাম, একদম চাঙ্গা হয়ে সুস্থ হয়ে গেল, মারাত্মক ভাবে মিরাকেল হয়ে গেল। আমি এই তো আমার মিরাকেল ড্রাগ পেয়ে গেছি, দিয়ে বাজারে এটা ছড়িয়ে দিলাম, বাকিরা মরে গেল। কারণ একজনের উপর খেটে গেছিল, বাকিদের উপর খাটলো না। সো একটা মাত্র ডেটা পয়েন্ট থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। কি করতে হবে? ড্রাগে should be applied multiple number of times. যেমন এখানে drug A is being replicated 17 times, drug B is being replicated 17 times, drug C is being replicated 16 times. তারপরে আমি একটা কোনো উত্তর রিচ করছি। এই যে ড্রাগ একে বারবার বারবার করে আমি অ্যাপ্লাই করেছি ওভার 17 ডিফারেন্ট পেশেন্টস, দিস পলিসি ইজ কল্ড দ্য পলিসি অফ রেপ্লিকেশন। ঠিক আছে? ডিজাইন অফ এক্সপেরিমেন্টের প্রথম পলিসি হচ্ছে র্যান্ডমাইজেশন, সেকেন্ড পলিসি হচ্ছে রেপ্লিকেশন। যে কোনো এক্সপেরিমেন্টকে একবার মাত্র রিপিট করে কোনো কনক্লুসিভ কথা বলা যাবে না, তাকে বারবার বারবার করে রিপিট করতে হবে। রেপ্লিকেশনের আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে ভেরিয়েবিলিটি কন্ট্রোল। কি করে? একটা এক্সাম্পল দিচ্ছি আমি। ধরা যায় একটা ড্রাগকে আমি 8 বার অ্যাপ্লাই করেছি, প্রথম জনের রেসপন্সটা হচ্ছে x1, সেকেন্ড জনের রেসপন্স হচ্ছে x2, আরেক জনের রেসপন্স হচ্ছে xr। ওভারঅল রেসপন্সটাকে আমি ওদের মিন দিয়ে বার করছি। এবার এই মিনটার ভেরিয়েন্স কত হবে? ওয়ান বাই আর স্কোয়ার গেল। আর প্রতিটা রেসপন্স যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ধরতে হবে, সেগুলো অঙ্কের ব্যাপার, পরবর্তীকালে আসবো। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রেসপন্সের ভেরিয়েন্সকে আমি ধরছি সিগমা স্কোয়ার। সিগমা স্কোয়ার গেল বাইরে,
তাহলে ভেরিয়েন্স অফ এক্স বার তাহলে কত? সিগমা স্কোয়ার বাই আর। এইবার মজার ব্যাপার, আমি কি বলেছিলাম? নাম্বার অফ টাইমস রেপ্লিকেশনটা ভেরিয়েবিলিটি কমায়। দেখ, রেপ্লিকেশন যত বেশিবার করব, আর যত বাড়বে কি হবে? সিগমা স্কোয়ার বাই আর দিস কোয়ান্টিটি কিন্তু ড্রপ করবে, কমবে। আর যত বাড়বে সিগমা স্কোয়ার বাই আর তত কমবে। তাহলে কি হচ্ছে? আর যত বাড়ছে ভেরিয়েবিলিটি বা ভেরিয়েন্স তত কমছে। ফলে নাম্বার অফ রেপ্লিকেশন এনশিওরস লোয়ার ভেরিয়েবিলিটি অফ আ ডিজাইন। যত কম ভেরিয়েবিলিটি আমার তত মঙ্গল। একটা ড্রাগ কনসিস্টেন্ট পারফর্ম করছে মানে কি? ড্রাগের যে আউটপুট তার ভেরিয়েবিলিটি কম, সেটা অ্যাচিভ করা যেতে পারে কার থ্রুতে? নাম্বার অফ রেপ্লিকেশনস। নাম্বার অফ রেপ্লিকেশনস যত বাড়বে তত কিন্তু ভেরিয়েবিলিটি কমবে। এটা ম্যাথমেটিক্যালি আমি দেখালাম। আর ডিজাইনের যে থার্ড যে পলিসি, থার্ড যে প্রিন্সিপাল, সেইটাকে আমরা বলি লোকাল কন্ট্রোল। আমি একদম লাস্ট এক্সপেরিমেন্টে চলে যাচ্ছি, যে এক্সপেরিমেন্টটা আমি একটু আগে বলছিলাম। 50 জনের যে গ্রুপটা ছিল, সেই 50 জনের গ্রুপটা আমি একটু কাজ করছি, 3-এর ডিভিশন করতে হবে এটাকে। ধরে দেখ 50 জন পেশেন্ট আছে, ঠিক আছে? আর রয়েছে 5টা বা 4টে ড্রাগ, 20 জন করলে পেশেন্ট আমি। কুড়ি জন পেশেন্ট আর হচ্ছে 4টে ড্রাগ। তাহলে প্রতিটা ড্রাগ কতবার হবে রিপিট? 20টা পেশেন্ট আছে আর হচ্ছে 4টে ড্রাগ, তাহলে প্রতিটা ড্রাগ কবার হবে রিপিট? 5 বার। 5 বার 5 বার করে করে। বাহ। এইবার 20 জন পেশেন্ট যারা আছে তাদেরকে আমি 5টা ক্লাস্টারে ভাঙছি অ্যাজ পার দেওয়ার এজ। গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, গ্রুপ 5। গ্রুপ 1-এ যারা আছে তাদের সবার বয়স 20-র কম। গ্রুপ 2-তে যারা আছে তাদের সবার বয়স 20 থেকে 30। গ্রুপ 3-তে যারা আছে তাদের সবার বয়স 30 থেকে 40। গ্রুপ 4-এ যারা আছে তাদের সবার বয়স 40 থেকে 50। গ্রুপ 5-এ যারা আছে তাদের সবার বয়স সিনিয়র সিটিজেন। এইবার আমি ড্রাগ ডোজ দিচ্ছি। গ্রুপ 1-এ এইবার আমি ড্রাগ ডোজ দিচ্ছি। গ্রুপ 1-এ আমি এবিসিডি কে দিয়ে দিলাম। গ্রুপ 2-তে আমি দিচ্ছি এবিসিডি। গ্রুপ 3-তে আমি আবার দিচ্ছি এবিসিডি কে। এবার কেউ বলতে পারে এখানে এবিসিডি এখানে বিএসিডি কেন? সেই উত্তরটা আমি পরে দেবো যখন চাষের জমির আমি কথা বলবো। এখন আমি চাষের জমির এক্সাম্পলে ঢুকে নিই, ঠিক আছে? গ্রুপ 4-এ দিচ্ছি আমি আবার এবিসিডি কে। গ্রুপ 5-এ আমি আবার দিচ্ছি এবিসিডি কে। তাহলে এ কতবার রিপিট হয়েছে? 1, 2, 3, 4, 5 বার। একটু আগে তোরা কি বলেছিলি? এ উড বি রিপিটেড 5 টাইমস।
বি কতবার হচ্ছে রিপিট, 1 2 3 4 5 বার, সিও 5 বার, ডিও 5 বার। কিন্তু এইভাবে এক্সপেরিমেন্টটা ভেঙে করলাম কেন? গ্রুপ ওয়াইজ। এতে অ্যাডভান্টেজ কি হবে আমার? অ্যাডভান্টেজ একটাই, আমি ড্রাগগুলোর একদম এজ ওয়াইজ এফিকেসিটাকে বার করতে পারবো। রিকল কর, তোরা যখন পড়েছিলি ভাইটাল স্ট্যাটিস্টিক্স, যখন একটা কনসেপ্ট তোরা পড়েছিলি, এজ স্পেসিফিক ডেথ রেট বা এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট। কেন? কারণ বয়সের সঙ্গে ফার্টিলিটির একটা সম্পর্ক আছে, বয়সের সঙ্গে ডেথের রেটেরও একটা সম্পর্ক আছে। তাহলে ভ্যাকসিন ট্রায়াল যখন করছি তার সঙ্গেও তো একটা বয়সের সম্পর্ক আছে। 70 বছরের বুড়ো আর 19 বছরের সানিতে এক জিনিস নয়, আলাদা, তাই না? সো এখানে কি করছে তাহলে এক্সপেরিমেন্টটা করার সময়? এক্সপেরিমেন্টটা পুরোপুরি আমি গ্রুপে ভেঙে দিয়ে করছি। অর্থাৎ কি, আপ টু 20 ইয়ার্স ভ্যাকসিনগুলোর কি এফিকেসি আমি আলাদা করে লিস্ট করতে পারবো। আপ টু 20 to 30 ইয়ার্স ভ্যাকসিনগুলোর কি এফিকেসি সেটাকে আমি আলাদা করে লিস্ট করতে পারবো। প্রত্যেকটা এজ ওয়াইজ ভ্যাকসিনগুলোর কি এফিকেসি সেটাকে আমি আলাদা করে কিন্তু স্টাডি করতে পারবো। এইভাবে স্টাডি করলে যে অ্যাডভান্টেজটা তৈরি হচ্ছে, সেই অ্যাডভান্টেজটা কি করছে? ওভারঅল এক্সপেরিমেন্টাল এরর is being controlled. একটা বাংলা প্রবাদ আছে, মুড়ি মুড়কি এক দর। যদি আমি 18 বছরের বাচ্চা থেকে 70 বছরের বয়স্ক সবাইকে একটা গ্রুপে ফেলে কোনো একটা অ্যানালিসিস করি, সেই অ্যানালিসিসের ডিভিয়েশন হতে বাধ্য। 18 আছে, 70 আছে। এখানে এজ গ্রুপ স্পেসিফিক ভাবে আমি অ্যানালিসিস করছি। জাস্ট কনসিডার দিস অ্যাজ আ ব্লক। এটা ব্লক 1। পুরো পপুলেশনটাকে আমি কিছু ব্লকে ভেঙে দিয়েছি এবং প্রতিটা ব্লক কিন্তু হোমোজিনিয়াস ব্লক। কেন হোমোজিনিয়াস? এখানে যারা যারা আছে এই ব্লকটাতে তারা প্রত্যেকে সেম এজ গ্রুপের, ফলে হোমোজিনিয়াস। এবার কেউ প্রশ্ন তুলতে পারে, সেম এজ গ্রুপ মানেই কি তার কোনো ট্রাবল নেই? হতে পারে কারুর কার্ডিয়াক ট্রাবল আছে, কারুর অমুক ট্রাবল আছে, কারুর হাঁপানি আছে। এইবার হচ্ছে খেলা, কেন এবিসিডি এখানে বিএসিডি হয়ে গেল? একটা এজ গ্রুপে কোন পেশেন্ট কোন ড্রাগ রিসিভ করবে সেটা র্যান্ডামলি আমি অ্যালোকেট করছি। প্রথম জন ঢুকেছে বয়স 15, তাকে আমি র্যান্ডামলি এ দিচ্ছি। তারপর ঢুকছে একজনের বয়স 18, তাকে আমি র্যান্ডামলি বি দিচ্ছি। 19, তাকে আমি র্যান্ডামলি সি দিচ্ছি। তাকে আমি র্যান্ডামলি ডি দিলাম আরেকজনকে। এই যে রাখলাম এবিসিডি, এটা কিন্তু আমার খেয়াল খুশি মতো ইচ্ছে মতো দিইনি, এখানেও কিন্তু র্যান্ডামলি অ্যালোকেশনটা করা হচ্ছে। ফলে প্রিন্সিপাল অফ র্যান্ডমাইজেশন হ্যাজ টু বি কেপ্ট অলওয়েজ। এখানে কেন হয়ে গেল বিএসিডি? র্যান্ডামলি গ্রুপ 2 যে প্রথম ইনকামিং পেশেন্ট তাকে আমি র্যান্ডামলি ট্রিটমেন্ট বিটা দিয়েছি। সেকেন্ড ইনকামিং পেশেন্ট তাকে আমি র্যান্ডামলি ট্রিটমেন্ট এটা দিয়েছি। থার্ড যে ইনকামিং পেশেন্ট তাকে আমি র্যান্ডামলি ট্রিটমেন্ট সিটা দিয়েছি। আর ফোর্থ যে ইনকামিং পেশেন্ট তাকে আমি র্যান্ডামলি ট্রিটমেন্ট ডিটা দিয়েছি। এই র্যান্ডামাইজেশন কিন্তু আমাকে অলওয়েজ মেনটেন করতেই হবে। ফলে এখানে অ্যানালিসিস করছি দুভাবে। একটা হচ্ছে ব্লকিংগুলো বানিয়ে দিয়েছি যাতে প্রতিটা ব্লক হয় হোমোজিনিয়াস, কিন্তু দুটো ব্লক কিন্তু হেটারোজিনিয়াস, এটাও মেনটেন হচ্ছে। আর ব্লকের ভেতরে যখন কোনো একটা পেশেন্টকে আমি একটা ড্রাগ দিচ্ছি, সেই ড্রাগটা কিন্তু আমি অ্যালোকেট করছি ইন আ কমপ্লিটলি র্যান্ডামাইজড ম্যানার। ঠিক আছে? তাহলে দুটো ডিজাইন তো একই রকমও চলে আসতে পারে, মানে দুটোতেই তো এবিসিডি চলে আসতে আসতেই পারে। পারে, কোনো আপত্তি নেই, আসতেই পারে, হতেই পারে। বলে এই যে ডিজাইনটা করলাম সেখানে খেয়াল কর কি কি পলিসি আমি রাখলাম। নাম্বার 1, রেপ্লিকেশন তো হয়েছেই। এ ট্রিটমেন্টটা হয়েছে 5 বার রেপ্লিকেটেড, বিও তাই, সিও তাই, ডিও তাই।
নাম্বার 2, র্যান্ডমাইজড ওয়েতে ট্রিটমেন্টগুলোকে অ্যালোকেট করেছি, সো প্রিন্সিপাল অফ র্যান্ডমাইজেশনটা এখানে স্যাটিসফাইড হচ্ছে। আর থার্ড, লোকাল কন্ট্রোল করার জন্য আমি পেশেন্টগুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট হোমোজিনিয়াস ব্লকে ভেঙে দিয়ে অ্যানালিসিস করেছি যাতে মুড়িমুড়কি একদর না হয়ে যায়। সো লোকাল কন্ট্রোল এখানে কিন্তু মেনটেন হচ্ছে। এই যে ডিজাইনটা তাকে বলে, এনি আইডিয়া কি বলে? র্যান্ডমাইজড ব্লক ডিজাইন। র্যান্ডমাইজড ব্লক ডিজাইন অথবা আরবিডি। ঠিক আছে, এইবার ফাইনার কিছু স্ট্যাটিস্টিক্যাল জায়গা আছে যেগুলো থেকে আমাদের অঙ্কের সেগমেন্ট চালু হবে। সো সেই ক্লাসটা আমরা আবার পরের দিন রিপিট করব। ঠিক আছে, এটা মজা হবে, এই টপিকটা মজা পাবি, এটা ভালো